নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশেষ অতিথি ডক্টর মধুসূদন পাল। একথা বলাই বাহুল্য, ডক্টর মধুসূদন পাল হচ্ছেন নেতাজি গবেষক। ডক্টর পাল, প্রথমে আপনাকে যে প্রশ্নটা রাখছি, কৈশোরে সুভাষচন্দ্র বসু গঙ্গায় নেমে কালীর প্রতি তিনি আবৃত্তি করতেন। এই যে তার আধ্যাত্মিক চেতনা, এটা তার কৈশোরে কিভাবে তার মধ্যে এলো? আমি বহুবার বলেছি, সুভাষচন্দ্র, নেতাজি, মহাকাল এটা ফেনামেনা। এটা কোনো ভারতবর্ষের যে সভ্যতা, হাজার হাজার বছর সভ্যতা, এর মূল ধারা থেকে কোনো বিচ্ছিন্ন কিছু নয়। এই সভ্যতার জ্ঞান ভাণ্ডারের বা জীবন সাধনার যা কিছু সর্বশ্রেষ্ঠ, সমস্ত ধারার যা কিছু সর্বশ্রেষ্ঠ, তার একটা সর্বশ্রেষ্ঠ একটা সমন্বয়। আমাদের আধ্যাত্ম চিন্তায়, ভারতবর্ষের দর্শনে এমন একটা অদ্ভুত জায়গা যে এরকম একটা পৃথিবীতে আর কোথাও নেই, যাদের ধর্মগ্রন্থে একই সঙ্গে আছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অর্থশাস্ত্র, ডিপ্লোম্যাসি, অ্যাপ্লাইড সাইকোলজি, মেটালার্জি, মেডিকেল সায়েন্স, সার্জারি। এটা আপনি পৃথিবীতে অন্য কোথাও পাবেন না। এবং তার এই আমাদের জীবন চর্চায় আছে আমাদের প্রেম। এই সে প্রেম শুধু আমার কাছের লোকের জন্য প্রেম নয়, বিশ্বপ্রেম, দেশপ্রেম, স্টেপ বাই স্টেপ, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য, আমার গোটা পৃথিবীর জন্য বিশ্বপ্রেম, ভালোবাসা। এটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। উনি এই সাধনা করেছেন। এবার উনি শাক্ত, শক্তির উপাসক, দুর্গা কালী, শক্তি সাধক, উনি শাক্ত। আবার উনি জ্ঞানের উপাসক, শৈব। তিন ধারাতেই ওনার সাধনা। জীবন পূর্ণাঙ্গ, কোনো একটা বাদ দিয়ে জীবন পূর্ণাঙ্গ হবে না। ভারতবর্ষের বিপ্লব চিন্তায় শক্তি সাধনা, কালী উপাসনা, কালী দুর্গার উপাসনা একটা অঙ্গাঙ্গ হয়ে জড়িয়ে। কারণ শক্তি সাধনা বাদ দিয়ে দৈত্যের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। শুধু প্রেম দিয়ে হবে না, শুধু জ্ঞান দিয়ে হবে না। সুতরাং এটা ওনার জীবন চর্চার মধ্যে, এটা ভারতের বিপ্লববাদেরই অংশ। উনি তারই একটা অংশ, তারই সর্বশ্রেষ্ঠ প্রতিভু। তারই প্রকাশ ঘটেছে ওনার বাল্য জীবনে, সুভাষচন্দ্র পর্যায়ে, নেতাজি পর্যায়ে এবং মহাকাল পর্যায়ে। বুঝতে পেরেছি। তার ছোটবেলায় তার যে আরাধনা, কালী বন্দনা, সেটা তো সকলের গোপনেই ছিল। কোনো পর্যায়ে, কি সুবি পর্যায় বা সুভাষচন্দ্র পর্যায় বা নেতাজি পর্যায়, কোনো পর্যায়ে কিন্তু ওনার এই যে ধর্মচর্চা, সাধনা, এটা কিন্তু প্রকাশ্যে ছিল না। এটা এই তিন পর্যায়ে আমরা 47-এর পরে কিছু কিছু লোকের লেখা বা বলা থেকে পাচ্ছি। যখন আপ টু 41 যখন আমাদের কাজ আছেন ভারতবর্ষে প্রকাশ্যে, তখনও পর্যন্ত কিন্তু এই যে চর্চাগুলো ওনার, এই যে জীবন সাধনাগুলো, আমরা তার পলিটিক্সটা দেখেছি আমরা, কিন্তু তার এই যে ধর্মীয় জগতে তার যে আচরণ, তার বিচরণ, এটা কিন্তু আমাদের চোখে আসেনি। এটা পরবর্তীকালে দেখেছি। আর মহাকাল পর্যায়ে তো টোটালটাই পর্দার পেছনে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বরের সঙ্গে সুভাষচন্দ্র বসুর একটা অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল, এবং তিনি ভবতারিণী দর্শন করতেন, সেখানে কালী শক্তির আরাধনা করতেন। এমনকি তার অনুজ যারা আছেন, তারাও তার সেই বৈপ্লবিক চিন্তা এবং আধ্যাত্ম চিন্তার মাধ্যমে উজ্জীবিত হতেন। এটা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। মানে একদম, আপনি যদি ভারতবর্ষের বিপ্লব চিন্তা, বাংলার বিপ্লব চিন্তা, বিপ্লবীদের জীবনে কালী উপাসনা কিন্তু একটা 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 ইন্টিগ্রাল পার্ট। কালী দুর্গার সাধনা, এটা হচ্ছে দুর্গা কালী সাধনা, এটা একটা ইন্টিগ্রাল পার্ট। এটা ওরা ওখান থেকে জীবনের শক্তি সঞ্চয় করে, সাহস সঞ্চয় করে, সেটা ওনার মধ্যে ন্যাচারালি আছে। এবার এই জায়গাটা একটু বলে রাখি আমার, মনে রাখবেন, ইভিন যখন উনি 41-এ ভারত থেকে চলে যাচ্ছেন জানুয়ারি মাসে, তখনও কিন্তু ভাইজিকে পাঠিয়েছেন ভবতারিণী দক্ষিণেশ্বরে কালীবাড়িতে পুজো দিয়ে পুজোর
ফুল আসার পরে মধ্যরাত্রে বেরিয়েছেন। আমি ওইখানটা একদম সুরেশ বাবুর লেখা থেকে একটু পড়ে শুনিয়ে দিই, একদম সুরেশ বাবু নিজের হাতের লেখা, একটু পড়ে শুনিয়ে দিই সুরেশ বাবু নিজের হাতের লেখা থেকে। কলকাতার বাড়ি থেকে অন্তর্ধানের পূর্বে দক্ষিণেশ্বর কালীর প্রত্যাদেশ পাওয়ার জন্য তিনি আমার কন্যাকে রাত্রি 12টার সময় মন্দিরে পাঠান এবং আদেশ পাওয়ার পর তিনি তার যাত্রা শুরু করেন। সুরেশবাবু নিজে হাতে লিখছেন 23/12/1970, নিজে হাতে লিখছেন। আর অনেক কিছু আছে এবং তারও পরে আছে ভারতবর্ষে বলছেন যে সুভাষ এখনো জীবিত এবং ভারতবর্ষে গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে একটা আধ্যাত্মিকতার বন্যা বয়ে আসছে। পরপর লিখেছেন, এটা নিজে হাতে লিখেছেন এবং এই ড্রাফটটা কাউন্টেশন করে সেই সময় কলকাতার প্রায় 30 জন একদম ডিগনিটারিজ, মানে টপ মোস্ট ইন্টেলেকচুয়ালস এর কাউন্টার সাইন্ড, এটা একটা দলিল। আপনি একটা কথা বারবার বলেন যে কালীর যে ইন্টারপ্রিটেশন, যে কালীকে নানান রকম ভাবে ইন্টারপ্রেট করা যায়, ডার্ক, যেটা আপনি বলছেন যে ডার্ক এপিসোড, সেই ডার্ক এপিসোড, ডার্ক গডেস, তো উনি কালো ডার্ক গডেস অফ এনার্জি, কালী। এবার অনেক পরে যে শব্দটা ডিজাইন হয়েছে পৃথিবীতে সায়েন্সের, আধুনিক বিজ্ঞানে, আধুনিক পদার্থবিদ্যায়, ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি। দেখুন ওরা দেখছে যে গোটা এই যে মহাবিশ্বের যে শক্তি, এই শক্তির অনলি 4 to 5% এক্সপ্রেসড কোন কোন ফর্মে? এই যে বিজ্ঞানের মূল কথা বলছে, ম্যাটার ইজ নট অ্যাট দি সেন্টার, ম্যাটার ইজ নট অ্যাট দি সেন্টার অফ দ্য ইউনিভার্স, ইট ইজ দ্য এনার্জি। এনার্জি কনডেন্সড হলেই সেটা ম্যাটার। আমি আবার ক্লিয়ার করছি, আধুনিক বিজ্ঞানের ভাষায় এনার্জিটা কনডেন্সড হলেই ম্যাটার, তখন সেটা দেখতে পাই আমরা। আর যখন এনার্জি কনডেন্সড হচ্ছে না, এনার্জি ফর্মে বিভিন্ন রূপে, তাকে দেখা যায় না, তার কাজকর্ম ফিল করা যায়। যেমন আলো দেখা যায় না, এনার্জি, তার প্রেজেন্সটা ফিল করা যায়। সাউন্ডটা আমার গায়ে ধাক্কা মারে না, সাউন্ডের অ্যাক্টিভিটি আমরা ফিল করি। এই সব কিছু মিলে এই যে ভিজিবল মেটেরিয়াল ওয়ার্ল্ড, ইউনিভার্স, আর পারসেপ্টেবল এনার্জি, এই সব কিছু মিলে মহাবিশ্বের যে শক্তি ভাণ্ডারের মাত্র 5%। আর যে তার বিয়ন্ডে বিপুল অংশ পড়ে আছে, ম্যাটারটাকে বলছে ডার্ক ম্যাটার, আর এনার্জিটাকে বলছে ডার্ক এনার্জি। এটা আমাদের সমস্ত মোস্ট সফিস্টিকেটেড সায়েন্সের ইকুইপমেন্টস দিয়ে এগুলোকে আমরা পারসিভ করতে পারছি না। যেমন ম্যাগনেটিজমটা, যেমন বা গ্র্যাভিটেশনাল ওয়েভস গুলো আমরা মানুষ ফিল করে না, এগুলো সফিস্টিকেটেড ইকুইপমেন্টস দিয়ে ফিল হয়। বলছি কোনো কিছু আজ পর্যন্ত এমন কিছু যন্ত্র আবিষ্কার করতে পারিনি আমরা যা দিয়ে এই 94-95% ম্যাটার এবং এনার্জি আমরা পারসিভ করতে পারছি, বাট তারা আছে। সায়েন্টিস্টরা বলছে, কে তারা ওই যে বললেন ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। দেখুন ডার্ক কথা আনলো ওরা, ডার্ক কেন আনলো? কারণ ওরাও প্রভাবিত হচ্ছে ওই কনসেপ্ট অফ কালী থেকে, দ্য ডার্ক গডেস। ভারতবর্ষের যে ডার্ক গডেস, তার দ্বারা প্রভাবিত হচ্ছে, ডার্ক শব্দ আনলো। পরবর্তী দেখবেন আপনারা, যখন গড পার্টিকেল, ওরাও যে নতুন আবিষ্কার হলো যে পার্টিকেলটা, এটা গড পার্টিকেল বলছে। অর্থাৎ ভারতবর্ষের দর্শন দিয়ে ওরাও প্রভাবিত হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা যে কথা কনসেপ্টগুলো দিয়ে গেছিল, তার মধ্যে ওরা সারবত্তা খুঁজে পাচ্ছে, যদিও খুব ডেপথে ঢুকতে পারছে না। এবার সেটাই হচ্ছে, এবং ওরা বলছে যে ডার্ক ম্যাটারটা কি জিনিস, আর ডার্ক এনার্জি এটা হচ্ছে, বলছে যে ভিজিবল ওয়ার্ল্ড, যে ভিজিবল ইউনিভার্স, যে ম্যাটারটা ইন্টারচেঞ্জেবল। ডার্ক এনার্জি হচ্ছে একটা হিউজ লিমিটলেস একটা ওশেন অফ এনার্জি। সেইখান থেকে এনার্জিগুলো যখন আমাদের পারসেপ্টেবল স্পেকট্রামে আসছে, লাইট, সাউন্ড, ম্যাগনেটিক ফর্মে আসছে, তখন সেটা আমরা পারসিভ করতে পারছি। কিন্তু একদম পারসেপশনের বিয়ন্ডে হচ্ছে এই বিপুল জগৎটা পড়ে আছে। এটাকেই বলতে পারি আমরা কালী। কালী সম্বন্ধে যেটা আমাদের তন্ত্রের লোকেরা বলছে, এটা আমি সত্যি বুঝি না, কিন্তু ওদের শব্দ যেটা বলছে, যে সেন্ট, যে বাক্যটা প্রয়োগ করছে, এটা হচ্ছে মহাবিশ্বের শক্তির ভান্ডার, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে,
একমাত্র ধ্যানেই সেটা বোঝা যাবে। মহাকাল পর্যায়ে বলছেন যে ওর সাধনা করো, সেইখান থেকে শক্তি সঞ্চয় করো, দ্যাট ইজ লিমিটলেস। যেটা আপনি বলছেন যে লিমিটলেস, দ্যাট ইজ লিমিটলেস। এবার সুভাষচন্দ্র যখন মানে আস্তে আস্তে রাজনৈতিক জীবনে যখন প্রবেশ করছেন, তখন তো তার মধ্যে ওই আধ্যাত্মিকতা, কালী বন্দনা, এটা তো আমরা বারবার দেখেছি, তার মধ্যে ওই জিনিসটা বারবার ঘুরে আসছে। যেমন সিঙ্গাপুরে যখন তিনি সেখানকার মহারাজকে বলেছিলেন, রামকৃষ্ণ মিশন সিঙ্গাপুরে, যে আমাকে রামকৃষ্ণ আর কালী মায়ের পাশে রামকৃষ্ণ যে বসে রয়েছে সেই ছবিটা আমাকে আপনি দিন। তার মধ্যে কি আমি ওনার একজন নিজের লেখাটা, ওই রামকৃষ্ণ মিশনের যিনি ইনচার্জ ছিলেন ওই সিঙ্গাপুরের যুদ্ধের সময়, তার লেখা থেকেই কোট করে শোনাচ্ছি আপনাকে। তার আগে বলে দিই একটা জিনিস, সুভাষচন্দ্র নিজে হচ্ছে মূলত আধ্যাত্মিক পুরুষ, হি ইজ স্পিরিচুয়ালিস্ট। তার পলিটিক্সটা হচ্ছে তার স্পিরিচুয়ালিটির একটা প্রকাশ। আমি একটু আগে বলেছি যে ভারতবর্ষের আধ্যাত্মিকতার একটা দিক হচ্ছে দেশপ্রেম, মানবপ্রেম, রাজনীতি একটা দিক, আবার অন্য দিকগুলো বিজ্ঞানও অন্যগুলো দিক আছে, বিজ্ঞানের বিভিন্ন স্তর আছে, সাধনা আছে, সবকিছু মিলেই কিন্তু তার জীবন দর্শন, তার ধর্মচিন্তা। পলিটিক্স যে পার্ট অফ দ্যাট। ভারত আধ্যাত্মিকতার একটা পার্টই হচ্ছে দেশের ভালো করা, দেশের মুক্তি, মানবতার মুক্তি। এইখানে তার পলিটিক্যাল রূপটা প্রকাশ পাচ্ছে, কারণ হি ইজ আন্ডার সিচুয়েশন কম্পালশন এ পলিটিশিয়ান। বেসিক্যালি হি ইজ এ স্পিরিচুয়ালিস্ট, কারণ আন্ডার সিচুয়েশন কম্পালশন হি হ্যাজ টু টেক দ্য রোল অফ এ পলিটিশিয়ান। উনি তো সন্ন্যাসী হতেই গিয়েছিলেন। বেনারসের রামকৃষ্ণের সাধু তো ওনাকে আশ্রম থেকে ইনচার্জ ফিরিয়ে দিলেন বাড়িতে, তুমি ফিরে যাও, অনেক কাজ বাকি আছে। এই তো আমি ওই জায়গাটা লোভটা সম্রাট আমি একদম ওই যে ভাস্করানন্দের ওই লেখাটা পড়ে শোনাচ্ছি এবার। উদ্বোধনে ওনার ইন্টারভিউটা প্রকাশিত হয়েছিল। মনে রাখবেন এই যে উনি ভাস্করানন্দ কিন্তু জেল খাটতে হয়েছিল। অ্যাট দি এন্ড অফ দি ওয়ার অকুপাইং ব্রিটিশ ফোর্স ওনাকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করে সুভাষচন্দ্র ওখানে যেতেন, কি করতেন না করতেন এগুলো কিন্তু ওরা ইন্টারোগেট করেছিল, এবং এও তারা সন্দেহ করেছিল যে উনি হয়তো জানেন কোথায় পালিয়েছেন। ইন্টারোগেশনের মূল উদ্দেশ্য, হি ওয়াজ কেপ্ট অ্যারেস্টেড ফর এ লং পিরিয়ড, পরে রিলিজড হন। এবার ওনার লেখাটা উদ্বোধনে প্রকাশিত হয়েছিল, সেটা আমি পড়ে শোনাচ্ছি। কাউকে না জানিয়ে গভীর রাতে সিঙ্গাপুরে আজাদিন বাহিনীর প্রধান কার্যালয়ের কাজকর্ম শেষে একা চলে যেতেন স্থানীয় রামকৃষ্ণ মিশনে। সামরিক পোশাক ছেড়ে পট্টবস্ত্র পরিধান করে রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রীমার চরণতলে ধ্যানমগ্ন হতেন। সুভাষচন্দ্র নেতাজির সঙ্গে সবসময় থাকতো একটি ছোট গীতা ও চণ্ডী এবং জপের মালা। 1941-এর গোপনে ভারত ত্যাগের সময়ও এই দুটি পবিত্র গ্রন্থ তার সঙ্গে ছিল। রক্তস্নাত এশিয়ার যুদ্ধক্ষেত্রে কোনোভাবে চণ্ডীটি তার হাতছাড়া হয়। সিঙ্গাপুরে রামকৃষ্ণ মঠের প্রধান স্বামী ভাস্করানন্দের কাছে একখানা চণ্ডীর জন্য বিশেষ ঔৎসুক্য প্রকাশ করেন। মহারাজ তার নিজের চণ্ডীটি নেতাজিকে উপহার দেন। ও হ্যাঁ, স্বামী ভাস্করানন্দ শোনালেন নেতাজি, এটা ছিল হেডলাইন ছিল এই উদ্বোধন পত্রিকাতে। এবং শুধু তাই নয়, ওখানে কেন, রেঙ্গুনেও তাই। রেঙ্গুনেও রামকৃষ্ণ মিশনের মধ্যরাত্রে কালীর পায়ের তলায় বসে ধ্যান করেই ডিসাইড করলেন কোন দিন উনি রিট্রিট স্টার্ট করেন ফ্রম দ্য সিঙ্গাপুর, ফ্রম দ্য রেঙ্গুন ফ্রন্ট, দ্যাট ইজ ইন্ডিয়া ফ্রন্ট থেকে উনি ব্যাক করবেন টুয়ার্ডস দ্য থাইল্যান্ড। এদিনটাও ডিসাইড করলেন ওই ধ্যান করে কালীর পায়ের তলায় বসে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছি, যে নেতাজি থেকে ভগবানজি, আপনার লেখা যে বইটা, সেখানে নেতাজি থেকে ভগবানজি, সেখানে মিসেস কুর্তির লেখা সুভাষচন্দ্র বোস অ্যাজ আই নিউ হিম, সেটাকে আপনি অনুবাদ করেছেন। সেই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে তৃতীয় দর্শন, সুভাষচন্দ্রের সঙ্গে মিসেস কুর্তির তৃতীয় দর্শন হচ্ছে 130 পৃষ্ঠায়। সেখানে লেখা আছে, কাগজটির দিকে তাকিয়ে মিস্টার বোস শুরু করলেন,
এবং তিনি বললেন যে এই প্রবন্ধের মধ্যে ইন্দ্রিয়াতীত অনুভূতির কথা রয়েছে, আর আছে টেলিপ্যাথি অর থট ট্রান্সপারেন্সের কথা। খুব গুরুত্বপূর্ণ, টেলিপ্যাথি অর থট ট্রান্সপারেন্সির কথা। আমি জানি তারপরে আরো অনেক কথা আছে, তারপর তিনি বলছেন, আমি জানি ভারতবর্ষের অনেক যোগী, অনেক সাধু আছেন যারা তোমার অতীত ভবিষ্যৎ বলে দেবেন, তোমার মনের কথা পড়ে শুনিয়ে দেবেন। এমনকি যারা বহু মাইল দূরে আছেন তারা মনঃসংযোগ করে তোমার চোখের সামনে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলবেন। এবং আরো কিছু পরে তিনি বলছেন, কিছু সন্ন্যাসী বা সাধু পুরুষ আছেন যারা দূরে অবস্থান করেও তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন। উনি বলছেন এই টেলিপ্যাথি এবং থট ট্রান্সফারেন্স এই বিষয়টি একটু আমাদের সামনে তুলে ধরুন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং পরবর্তী সময় আমরা যখন ভগবানজিকে দেখছি, হ্যাঁ, তখন এই টেলিপ্যাথি এবং থট ট্রান্সপারেন্সির কি আমরা দৃষ্টান্ত পাচ্ছি না? কারণ ভগবানজি অনেক কিছু বলে দিচ্ছেন, হ্যাঁ, যে আমি দেখেছি যে তুমি ওইখানে গিয়েছিলে, ওইখানে। তো এটা একটু আপনি আমাদের বলুন, খুব ইম্পর্টেন্ট জায়গা। এবার এবার আমি ক্রোনোলজিক্যালি ব্যাকগ্রাউন্ডটা সাজাচ্ছি একটু, মনে রাখবেন। আমি একটু আগে বলছিলাম ভারতবর্ষের যে আধ্যাত্ম দর্শন, যে রিলিজিয়াস টেক্সট, বা আরো বেটার টার্ম হচ্ছে ধার্মিক টেক্সট। রিলিজিয়ন এবং ধর্মের বেসিক তফাৎ, ধার্মিক টেক্সট। এখানে অ্যাপ্লাইড সাইকোলজি কিন্তু একটা সাবজেক্ট। অতীতে, সুদূর অতীতে, হাজার হাজার বছরে যখন আমাদের ধার্মিক টেক্সটগুলো লেখা হয়েছিল, অ্যাপ্লাইড সাইকোলজি একটা ভালো চ্যাপ্টার আছে ওখানে সায়েন্সের। সেই ধারার কিন্তু আমরা উত্তরসূরি। এবং সুভাষচন্দ্র যখন আইসিএস পড়ছেন এবং পরীক্ষা দিচ্ছেন, প্যারালালি তিনি আরেকটা কাজ করেছিলেন, ট্রাইপোস ইন অ্যাপ্লাইড সাইকোলজি। ইংল্যান্ডে অ্যাপ্লাইড সাইকোলজি ট্রাইপোস। এইবার যখন দেখবে এই যে বইটা সুভাষচন্দ্র অ্যাজ আই নো হিম, এটা কীর্তিকুর্তির বই, অনেকগুলো চ্যাপ্টার্স আছে। এখানে পলিটিক্স উনি ডিসকাশন করেননি কীর্তিকুর্তি, মূলত সুভাষচন্দ্রের সঙ্গে ওনার ডিসকাশনস গুলো অন দ্য সাবজেক্ট অফ অ্যাপ্লাইড সাইকোলজি, সাইকোঅ্যানালাইসিস অ্যান্ড তন্ত্র নিয়ে ডিসকাশন। কীর্তিকুর্তি নিজে হচ্ছে জিউজ সাইকোঅ্যানালিস্ট রিসাইডিং ইন ভিয়েনা, প্র্যাকটিসিং। ওনার কাছ থেকে সুভাষচন্দ্র জানতেন মোস্ট মডার্ন অ্যাডভান্সেস ইন দিস সাবজেক্ট, সাইকোঅ্যানালাইসিস, অ্যাপ্লাইড সাইকোলজি, এইগুলো। আর অন দি কন্ট্রারি, কীর্তিকুর্তির ইচ্ছে হচ্ছে তন্ত্র শিখবেন, এই ডিসকাশনগুলো আছে। আর ইভিন যদিও কীর্তিকুর্তি নিজে প্র্যাকটিসিং সাইকোলজিস্ট, কিন্তু দেখা যাচ্ছে ডিসকাশনে দেখা যাচ্ছে যে ইউরোপের কোথায় কোথায় সেই সময় মোটামুটি ভিয়েনা ছিল অ্যাপ্লাইড সাইকোলজির একটা পায়োনিয়ার জায়গা। হি ওয়াজ লিডিং, দি সাইকিয়াট্রিস্ট অফ দি ভিয়েনা ওয়াজ লিডিং দ্য সাবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম। যেমন সুইজারল্যান্ড ওয়াজ লিডিং আই সার্জারি, ওটা ওয়ার্ল্ডের আই সার্জারি সে সময় ওরা লিড দিচ্ছে। এবার সুভাষচন্দ্রকে ধরা দিচ্ছেন না। উনি বলছেন, তুমি কি উমুকের সঙ্গে দেখা করেছো? দেখো, উনি কিন্তু এই নিয়ে গবেষণা করছেন, তুমি ওর সঙ্গে দেখা করো। মানে কত খবর রাখেন। আর উনি চাইছেন তন্ত্র জানতে, সুভাষচন্দ্র ধরা দিচ্ছেন না। উনি একটা জায়গায় বলছেন, দেখো, তন্ত্র কিন্তু আমি কি বললাম বা অনেক বই পড়লে এই নিয়ে শিখতে পারবে না। তন্ত্র একটা সাবজেক্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর সেলফ, দ্যাট ইজ ইউর ওন জার্নি, ভেরি সাইলেন্ট, বিহাইন্ড দ্য কার্টেন জার্নি। অন্যত্র বলেছেন, যে বলে আমি তান্ত্রিক, সে কিন্তু তান্ত্রিক নয়। তান্ত্রিক হবে পর্দার পেছনে নিজস্ব পথে সাধনা, সেলফ প্র্যাকটিস। এটা কেউ তোমাকে শিখিয়ে দেবে না, মেবি তোমাকে উৎসাহিত করবে, বিগিনিংটা তোমাকে ধরিয়ে দেবে, কিন্তু ইট ইজ ইউর ওন জার্নি। যেটা আমি বলেছিলাম, যেমন সার্জারি, কার্ডিয়াক সার্জারি, তুমি অনেক বই মুখস্থ করে করতে পারবে না। ইউ মাস্ট হ্যাভ ইউর ওন জার্নি। হাতে ছুরি কাঁচি নিয়ে তোমাকে এগোতে হবে, তোমার নিজের এক্সপিরিয়েন্সে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অনেক কিছু তোমাকে নিজেকেই শিখতে হবে, নিজেকেই জার্নিটা প্র্যাকটিস করতে হবে। আমি বোঝাতে পারলাম? এই তন্ত্রটা মনে রাখবেন, তন্ত্র উনি ভারতবর্ষে যেমন সেই মুহূর্তে কথা উঠছিল আমাদের যোগীরাজ বরদাচরণ। আপনি একটা কি প্রশ্ন করছেন বরদাচরণ নিয়ে? ওই বরদাচরণের কাছেও তিনি তন্ত্র সাধনা শিখেছিলেন। একদম ঠিক শিখেছেন। মানে তার আগে ওনার নিজের একটা প্র্যাকটিস ছিল, এইখানে এনরিচমেন্ট হলো একটা। কারণ সেই সময় দেখবেন, সেই সময় অনেক ইউরোপিয়ানরা লিখেছে, সেই সময় ভারতবর্ষে জীবিত
তান্ত্রিকদের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ। কিন্তু উনি সংসার জীবন যাপন করছেন, কেউ জানতেন না বাইরে। যে একদম মাথায় তিলক কেটে তন্ত্র করছেন তা কিন্তু নয়, একদম সিভিল রূপ, বাইরে কেউ জানতো না। খুব ক্লোজ সার্কিটে কিছু লোক জানতো, যে জন্যে ওখানেই তো আমাদের কাজী নজরুল গেছিলেন এবং অনেকেই গিয়েছেন তন্ত্র সাধনা। এবং এখানে মিট হয়েছে একমাত্র আমরা ওনার সঙ্গে সুভাষচন্দ্রের তন্ত্র নিয়ে কি হয়েছে এটা কিন্তু টোটাল টেক্সটটা কেউ প্রকাশ করেনি, না সুভাষচন্দ্র, না বরদাচরণ, না ওনার শিষ্যরা। এইগুলো পেরিফেরি থেকে, দূর থেকে, আউটার সার্কেল থেকে যারা যা দেখেছে সেইটুকু লিখেছে, বুঝতে পেরেছি, কয়েকবার মিট হয়েছে। বুঝতে পেরেছি। এই যে যেটা খুব টেলিপ্যাথি অর থট ট্রান্সফারেন্স যেটা রয়েছে, এর পরিচয় মহাকাল পর্যায়ে আমরা পাচ্ছি। এবং সুভাষচন্দ্র নিজে একে বলছেন, কীর্তিকে বলছেন, দেখো আমার কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আছে, আমি এরকম লোককে দেখেছি আমার জীবনে, এত কনফিডেন্সলি বলছে, ওই টেক্সটের মধ্যেই আছে। আমি বলছিলাম যেটা, যে মহাকাল পর্যায়েও এটা আরো অনেক স্ট্রঙ্গার হয়েছে, অনেক শার্প হয়েছে, অনেক শার্প হয়েছে, আরো সাধনাটা অনেক শার্প হয়েছে। উনি তিনটে পথেই সাধক এবং খুব উচ্চ মার্গের শাসক। অ্যাজ শৈব জ্ঞানের সাধনা, অ্যাজ শাক্ত দুর্গাকালীর সাধনা, এক বৈষ্ণব প্রেমের সাধনা, এই তিনটে স্তরই সাধনা করেছেন, খুব উচ্চ মার্গে গিয়েছেন। এই যে মিসেস কুর্তিকে উনি বলছেন যে তোমার থেকে লক্ষ যোজন মাইল দূরে সে আছে, হ্যাঁ আছে, কিন্তু তাকে তুমি দেখতে পাবে আমার সামনে। এবং মহাকাল পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু একই সময় দু জায়গায় দেখা যাচ্ছে, এরকম কিছু কিছু দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সেটাও কি আমরা ওই থট ট্রান্সপারেন্স প্রসেসের মধ্যে ফেলতে পারি এটাকে? এবার একটা জিনিস, আমি তো যেহেতু এই তন্ত্রটা বা এই সাধনাটা জানি না, আজকের মডার্ন সায়েন্স ফিজিক্সের যে স্তরে এসছে, ইনভিজিবল ওয়ার্ল্ড সম্বন্ধে যে কথাগুলো বলছে, এখানে বলছে যে টুইন পার্টিকেল দুটো লক্ষ লক্ষ মাইল দূরে আছে, একে অপরকে সেন্স করছে। কোয়ান্টাম ফিজিক্সে যে কথাগুলো এসে গেছে, এখন বেদান্তের কথাই এসে গেছে, এখানে প্র্যাকটিক্যালি একই ল্যাঙ্গুয়েজে এসে গেছে। মানে লক্ষ লক্ষ মাইল দূরে দুটো পার্টিকেল, পেয়ার পার্টিকেল ডিস্টেন্সে আছে, বাট একে অপরকে ফিল করছে, একে অপরকে ফিল করছে, ইনফ্লুয়েন্স করছে, একে অপরকে রিড করছে। এই ল্যাঙ্গুয়েজটা আজকের ফিজিক্সে এসে গেছে। আর ও তো আমাদের, উনি বলছেন দেখেছি আমি, আমার লোককে করতে দেখেছি, আমার কাছের লোককে, সাধকদের দেখেছি আমি। যেমন এই যে কালীর, এই যে ডার্ক গডেস অব এনার্জি, এই তো কালী, ওটা পৃথিবীর কাছে বিদ্রুপের বস্তু, মানে ইউরোপের কাছে একসময় বিদ্রুপের বস্তু ছিল। ডার্ক গডেস অফ আগলি, ডার্ক গডেস অফ এনার্জি। এই ভারতবর্ষের সমস্ত আগলি লোকেরা এই সমস্ত পুজো করে। বাট এখন কি মজার জিনিস বলুন তো, আধুনিকতম বিজ্ঞান ওরা বলছে যে মহাবিশ্বের যে টোটাল এনার্জি এবং মাসের যে সমন্বয়, তার একমাত্র আমরা 4 to 5% পারসিভ করতে পারি ইন ম্যাটার ফর্ম অ্যান্ড এনার্জি ফর্ম। এনার্জি মানে এই লাইট, সাউন্ড, ম্যাগনেটিজম, এই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, গ্র্যাভিটেশনাল ওয়েভস, এই সব কিছু মিলে 96%, 95% আমাদের আধুনিকতম যন্ত্র দিয়েও পারসিভ করতে পারছি না। নো ফাইনেস্ট ইকুইপমেন্ট উই ক্যান সেন্স দেম, ফিল দেম। এটাকে নাম দিয়েছে ওরা ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি। বলছে এটা হচ্ছে যে একদম মহাবিশ্বের যে মেটেরিয়ালসের ভান্ডারের ইনভিজিবল জায়গা, নন পারসেপ্টিবল জায়গা। এনার্জির, ডার্ক ম্যাটার এনার্জিকে, সেটাও নন পারসেপ্টিবল, এবার এক্সচেঞ্জেবল। এই যে আমাদের ম্যাগনেটিজম বলো, ইলেকট্রিসিটি বলো, লাইট বলো, এগুলো ইনভিজিবল জায়গা থেকে, সেই সেন্ট্রাল পুল থেকে আসছে, আবার সেখানে হারিয়ে যাচ্ছে, এই সেন্ট্রাল পুল থেকে সার্কেল করে করে আসছে। এর নাম দিয়েছে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার। এখন ইউরোপীয় সায়েন্টিস্ট, আমেরিকার সায়েন্টিস্টরা এই ডার্ক কথা নিতে গেল কেন? ওরা অন্য কিছু বলতে পারত। ওরা এই আমাদের আগলি গডেস অব এনার্জির প্রতি এত ওদের ভালোবাসাটা এলো কেন? আমাদের কালো, ঘন কালো, ডিপ কালো,
তার প্রতি এত ভালোবাসা এলো কেন? এটাই হচ্ছে কালীর, যদি সায়েন্স থেকে ব্যাখ্যা করা হয়, এই হচ্ছে কালী। যে কালীর কনসেপ্ট আমাদের বহু হাজার বছরের। অনন্ত শক্তির উৎস, অনন্ত শক্তির উৎস। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ এই যে ভাস্ট বিষয়টা, এ অনন্তই সত্যি, এর কোনো কুল নেই, সীমা নেই। এই আলোচনা দিনের পর দিন চলবে, এই গবেষণা দিনের পর দিন চলবে। আমি আমরা মহাকাল পর্যায়ের ওনার মুখের কিছু কথা একটু পড়ে শুনিয়ে দেব। নিশ্চয়ই মহাকাল নিশ্চয়ই পর্যায়ে নিশ্চয়ই কাস্পিয়ান সি, মহর্ষি কাশ্যপে তপোবন ছিল, একটি হেলথ রিসর্ট আছে, রামসরোবর নাম ছিল, এখন রামসার। বাল্টিক সির নিকট গালপর বাটার মিল কাছে, সেখানে সবচাইতে বড় দ্বীপ, খুব পুরনো প্রাসাদের ভগ্নাবশেষ আছে। তার পাশে আছে একটা লেক, তার নাম লেক কালী। অনেকবার সেখানে গেছি। প্রাচীন কিংবদন্তি এখনো শোনা যায়। আচ্ছা, এবার আরেকটা জায়গায়, আমার কমপ্লিট মেটামরফোসিস হয়ে গেছে। আমার জীবনের বড় কথা হলো ত্যাগ। আমি গ্রেট ম্যান নই, সুতরাং আমার কোনো বায়োগ্রাফিরও প্রয়োজন নেই। গ্রেট ম্যানদের নিজেদের লাইফকে পারপিচুয়েট করার দরকার আছে। আমার জীবন খোলা পাতার মতো, সকলের কাছে, মা কালীর কাছে। উনি একদম, উনি নিজেকে বহু জায়গায় বলে, আমি তো মা কালীর পায়ের তলায় চরণাশ্রিত। উনি যা শক্তি দেন, যা নির্দেশ দেন, আমি তাই করি। তারপরে কি বলছেন এইবার, এবার এবার সেই যে ভয়ঙ্কর কথাটা বলছেন, ফর ইট ইজ দ্য নেমেসিস দ্যাট ফ্রাঙ্কেনস্টাইন। বহু জায়গায় নিজেকেই বলছেন নেমেসিস, নিজেকেই নিয়তি। বলছেন ফ্রাঙ্কেনস্টাইন। কারণ তোমরা আমাকে তৈরি করেছো, তোমরা ফর ডিকেডস যে অত্যাচার করেছো আমার উপরে, সেটাতেই সেই সিচুয়েশনে একটা ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। সেই ভালো হোক মন্দ হোক, সে তোমরাই তৈরি করেছো। আমি ফ্রাঙ্কেনস্টাইন, আমি নেমেসিস। অর ইট ইজ মা কালী, জননী জন্মভূমি হারসেলফ, who forged her humblest and most fragile Bongo Santan into this form to use him for the awful service. এই যে awful, এই যে সার্ভিস মানে ডিস্ট্রাকশন, এই যে প্রলয় নৃত্য চলছে, আমাকে দিয়ে মা কালী করাচ্ছেন। মা কালীই করেছে। মনে আছে গতবারে আমি এই কথাগুলো একটু ইঙ্গিত করেছিলাম, ওনার কথাগুলো আজকে পড়ে শুনিয়ে দিলাম। মহাকাল অখণ্ডত্বে বিশ্বাসী, অখণ্ডত্ব। ওই যে বলছে, উনি আগে বলছেন না, এই যে আমার যে সত্তা, শৈব সত্তা, শাক্তের সত্তা, বৈষ্ণবের সত্তা, একটাকে বাদ দিয়ে নয়, সবগুলো নিয়েই, সবগুলো নিয়েই। মহাকাল অখণ্ডত্বে বিশ্বাসী। বৃহৎ রাষ্ট্রগুলি স্বপ্নেও ভাবতে পারবে না টুকরো জুড়ে যাবে। কারো মাথায় খেলছে না জুড়বার উপায় কি। মহাকালের সুবিধে সে ভূত, মহাকালের সুবিধে সে ভূত। মানুষ যখন মরে যায় তখন সে ত্রিকালজ্ঞ হয়ে যায়। আমি ভূত, আর ভূত আর মহাকাল, ভূত মহাকাল আর মা কালীর সন্তান আমি মহাকাল। এইটা নিয়ে অনেক ভালো কথা আছে, যে আমি তো মৃত, আমি তো মৃত। সুতরাং সুতরাং এ নিয়ে এই যে কালী, এই যে মৃত হওয়ার সুবিধে কি, এই উনি বলছেন এই যে আমি মৃত অবস্থায় আছি, এটাই হচ্ছে সব থেকে পিওরেস্ট ফর্ম, এটাই পিওরেস্ট ফর্ম। হ্যাঁ, আর একটা জায়গায় একটু পড়ে শুনিয়ে দিচ্ছি আমি। আমি নিজে যা জানতে পেরেছি আমার জ্ঞানে, বাঙালি আর দুর্গা কালী সিনোনিমাস, বাঙালি আর দুর্গা কালী সিনোনিমাস। আর বাঙালি বঙ্গদেশের ভৌগোলিক পরিস্থিতির প্রাচীনতম বৈদিক যুগ থেকে বাঙালিরা বাই নেচার ভক্ত এবং প্রেমী। ভক্ত ও প্রেমের সঙ্গে সম্বন্ধ হলো ভাবের, বুদ্ধির নয়, ভাবের, বুদ্ধির নয়।
বাঙালিরা ভাবপ্রবণ, ভগবান বশিষ্ঠ বাঙালি, শিষ্যশৃঙ্গ মুনি বাঙালি, অষ্টবক্র বাঙালি, আর মায়ের শরীরের কতকগুলি কর্তৃত অংশের কয়েকটাই এই বাংলায় পড়েছে। দুর্গাপূজার প্রথম প্রচলন এই বাংলায়। ভগবানকে পাওয়া যায় ভাবনার দ্বারা। এজন্য ভগবানকে বলা হয় ভাবগ্রাহী। তিনি তোমার বুদ্ধি চাতুর্যে ধরা পড়েন না, বুদ্ধি দিয়ে ধরা পড়ে না। এই পশ্চিমী হাওয়া সর্বনাশা। এই যে পশ্চিমী হাওয়া সবকিছু বুদ্ধি দিয়ে বুঝবো, এটা সর্বনাশা। ওটা ধ্যানের মধ্যে, ভাবনার মধ্যে সত্যকে বুঝতে হয়। রামপ্রসাদ, দেখো, মা তার মেয়ে হয়ে কাজ করেছেন, মা তার মেয়ে হয়ে কাজ করেছেন, কথা বলেছেন। এ নয় যে আকাশ থেকে আসছেন। বামা খেপা, তারা খেপা, শ্রী শ্রী ঠাকুর, কত উদাহরণ দেব। ওরাটা কোথায়? ভগবান আদ্যাশক্তিকে দেবতার স্তব করছেন মা বলে। বাঙালিরা দুর্গা কালীকেই তারা মা বলে ডাকে। অসাধারণ। একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি অনুষ্ঠানের। এই যে বর্তমান ভারতবর্ষ এবং ভগবানজির যে দেখানো পথ, এইটা আজকের দিনে কতখানি প্রাসঙ্গিক বলে মনে হয়? ভগবানজির পথ তো নিজের নয়, এটা আমাদের ধার্মিক টেক্সট, আমাদের ভারতবর্ষের যে যুগ যুগ সঞ্চিত জ্ঞান এবং জীবন চর্চা, তারই প্রবাহ। উনি একদিকে যখন আমাদের বলছেন প্রেমিক হতে, নিজের সমাজকে ভালোবাসো, রাষ্ট্রকে ভালোবাসো, মানব প্রেম, এই শিক্ষা আজও প্রয়োজন। আবার জ্ঞানের চর্চা, জ্ঞানের উপাসনা, এটাও প্রয়োজন। জ্ঞান ছাড়া আপনি এগোতে পারবেন না বিজ্ঞানের সমস্ত জায়গায়, মানব চিন্তায়। আপনার সে মনোবিজ্ঞানী বলুন, পদার্থবিজ্ঞানী বলুন, শক্তি বিজ্ঞানী বলুন, এই বিজ্ঞান দরকার, জ্ঞান দরকার। আবার শক্তি, আপনাকে শক্তিশালী হতে হবে। শক্তি ছাড়া আপনি শয়তানকে পরাজিত করতে পারবেন না। উনি একটা জায়গায় মানে ইনডিরেক্টলি, মনে রাখবেন একটা কথা বলি, এই যে আমরা বুদ্ধকে খুব প্রশংসা করি, বুদ্ধ গোটা পৃথিবীর শান্তির বাণী, বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। মনে রাখবেন, যখন চণ্ডাশোক ধর্মাশোকে রূপান্তরিত হলো এবং গোটা পৃথিবীতে, ইউরোপ এশিয়াতে বিপুল অঞ্চলে তার ধর্ম প্রচার করলেন, এই প্রচার সম্ভব হয়েছিল একটা শর্তে। তার সেনাবাহিনীকে তিনি কিন্তু ভেঙে দেননি, অক্ষত রেখেছিলেন। হিজ আর্মি রিমেন ইনট্যাক্ট। ব্যাকগ্রাউন্ডে, পর্দার পেছনে এই বিপুল সেনাবাহিনী অক্ষত ছিল বলেই তার প্রেমের বাণী সহজে প্রচারিত বা জনগণ নিতে বাধ্য হয়েছিল, সারাউন্ডিং দেশগুলো নিতে বাধ্য হয়েছিল। হোয়েন ইউ আর মাইটি, আপনার প্রেমের বাণী লোকে নেবে। যখন আপনি দুর্বল, আপনার প্রেমের বাণী কেউ গ্রহণ করবে না। শক্তি না হলে আপনার প্রেমের বাণী কেউ নেবে না, আপনার কথা কেউ শুনবে না। এরপরে আর কিছুই বলার থাকে না। আজকে যা কিছু পেলাম, তাকে কি ভাষায় ব্যক্ত করব আমরা জানি না, আপনারাই বলবেন। অসাধারণ বক্তব্য, ব্যাখ্যা রাখলেন ডক্টর মধুসূদন পাল। আমি আশা রাখবো এই বিষয় নিয়ে আরো চর্চা হবে, আরো আমরা একদিন বসবো, এবং সেদিন অনলাইনে না, মুখোমুখি ডক্টর মধুসূদন পালের কাছে আমি বসবো। এই চর্চার কোনো শেষ নেই, এক অনন্ত প্রক্রিয়া, এক অনন্ত চর্চা। আজকের মতো আমরা এখানেই অনুষ্ঠান শেষ করছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।